বহুদিন ধরে পথ চলার পর আরবের পা দুটো আর চলছিল না। চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত তপ্ত বালি আর মাথার উপর এক বিশাল থ্যাকাশে চাঁদ। তার গ্রামের শেষ আশাটুকু ছিল সে। এক ভয়াবহ খরায় তার গ্রাম শুকিয়ে কাঠ, মাঠ ফেটে চৌচির, আর কুয়োগুলোর গভীরে শুধু দীর্ঘশ্বাস ছড়া আর কিছুই অবশিষ্ট নেই। বৃদ্ধদের মুখে শোনা এক প্রাচীন কিংবদন্তিই ছিল তার শেষ সম্বল। গল্পটা ছিল এক মরুভূমির প্রাচীন সত্তার, যে সূর্যাস্ত এবং চন্দ্রোদয়ের সন্ধিক্ষণে জেগে ওঠে যদি তাকে সঠিকভাবে আবাহন করা যায়। তার জন্য প্রয়োজন ছিল জীবনবীজ আর একটি বিশেষ মাটির পাত্র, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে আরবের পরিবারে রক্ষিত ছিল। অবশেষে সেই বিশেষ রাতে আরব সবকিছু প্রস্তুত করল। পাত্রের চারপাশে ছড়িয়ে দিল লাল জীবনবীজ, যা আসলে ছিল তার নিজের রক্তে ভেজানো মরুভূমির এক বিরল গাছের ফল। তারপর সে মন্ত্র উচ্চারণ শুরু করল। তার গলা শুকিয়ে আসছিল, কিন্তু তার সংকল্প ছিল অটুট। হঠাৎই বালি কেঁপে উঠল। পাত্রের চারপাশের বাতাস ভারী হয়ে গেল এবং ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে এক বিশাল আকৃতির ছায়ামূর্তি তার সামনে এসে দাঁড়াল। তার মাথায় ছিল শুকনো ডালপালার মতো বিশাল শিং, মুখে লম্বা দাড়ি, আর হাতে ধরা ছিল এক জ্বলন্ত কুঠার। সেই আগুনের আভা তার ভয়ঙ্কর মুখকে আরও স্পষ্ট করে তুলেছিল। সত্তাটি গম্ভীর গলায় বলল, কোন সাহসে তুমি আমাকে জাগালে, মর্ত্যের মানুষ? আরব ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে শান্তভাবে তার গ্রামের দুর্দশার কথা খুলে বলল এবং বৃষ্টির জন্য প্রার্থনা করল। প্রাচীন সত্তাটি হাসল, সেই হাসি বালির ঝড়ের মতো শোনাল। আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। এই মরুভূমিতে বৃষ্টি নামানো আমার জন্য কঠিন কিছু নয়, কিন্তু প্রত্যেক ইচ্ছার একটি মূল্য থাকে। তুমি কি দিতে পারবে? আরব বলল, আমার যা আছে সবই আপনার। আমার জীবনও যদি লাগে আমি প্রস্তুত। সত্তাটি তার জ্বলন্ত কুঠার বালিতে গেথে বলল, তোমার জীবনের আমার প্রয়োজন নেই। আমি তোমার কাছ থেকে এমন কিছু নেব যা জীবনের থেকেও মূল্যবান। আমি তোমার সবচেয়ে সুখের স্মৃতিটা নেব। তোমার গ্রামের জন্য বৃষ্টির বিনিময়ে তোমাকে ভুলে যেতে হবে তোমার মৃত স্ত্রীর হাসি মুখ, তার সাথে কাটানো সবচেয়ে আনন্দের মুহূর্তটি। এই কথা শুনে আরবের বুকটা যেন চিরে গেল। তার স্ত্রী ছিল তার জীবনের সবকিছু। তার স্মৃতিটুকুই এই কঠিন সময় তার বেঁচে থাকার একমাত্র সম্বল। সত্তাটি তাকে এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করালো। সে কি নিজের ব্যক্তিগত সুখ বিসর্জন দিয়ে পুরো একটা গ্রামকে বাঁচাবে, নাকি নিজের স্মৃতির জন্য সবাইকে মরতে দেবে? ছবিতে আমরা আরবকে সেই গভীর চিন্তার মুহূর্তে দেখতে পাচ্ছি। তার চোখে ভয় নেই, আছে এক গভীর যন্ত্রণা এবং সিদ্ধান্তের ভার। সে কি পারবে তার ভালোবাসার স্মৃতিকে বিসর্জন দিতে? তার ক্লান্ত কিন্তু দৃঢ় মুখমণ্ডল বলে দিচ্ছিল, উত্তরটা তার জানা। গ্রামের মানুষের জন্য সে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এই ধরনের সত্তাদের মরুভূমিতে স্মৃতি খাদক বা মরুজিন বলা হয়। তার আসল নাম মানুষের অজানা, তবে কিংবদন্তিতে তাকে খায়াল নামে উল্লেখ করা হয়েছে। খায়াল কোনো শয়তান বা অশুভ আত্মা নয়। সে মরুভূমির ভারসাম্যের রক্ষক। সে মানুষের কাছ থেকে শক্তিশালী স্মৃতি সংগ্রহ করে, কারণ মানুষের আবেগ ও স্মৃতিতে যে শক্তি থাকে তা দিয়ে সে মরুভূমির প্রাণশক্তি টিকিয়ে রাখে। মানুষের সুখ, দুঃখ, ভালোবাসা, এই আবেগগুলোই তার খোরাক। সে মূল্যবান স্মৃতির বিনিময়ে কেবল নিজের শক্তি ব্যবহার করে, যেমন বৃষ্টি নামানো বা পথ দেখানো। খায়াল প্রকৃতির উপর বিশাল ক্ষমতা রাখে, বিশেষ করে বালি, বাতাস এবং জলের উপর। কিন্তু সে মানুষের মনে সরাসরি প্রবেশ করতে পারে না। তাকে স্মৃতি দেওয়ার জন্য মানুষের ইচ্ছার প্রয়োজন হয়। তার হাতের জ্বলন্ত কুঠারটি কেবল একটি অস্ত্র নয়, এটি তার ইচ্ছাশক্তি এবং ক্ষমতার প্রতীক। আরবের স্ত্রীর নাম ছিল লিয়া। সে ছিল গ্রামের সবচেয়ে প্রাণোচ্ছল এবং দয়ালু মেয়ে। খরার অনেক আগে এক বসন্তের সন্ধ্যায় গ্রামের মেলার দিনে লিয়া আরবের জন্য একটি মাটির বাঁশি বানিয়েছিল। সেই বাঁশি বাজিয়ে আরব যখন সুর তুলত, লিয়া হাসি মুখে নাচত। চাঁদের আলোয় তার সেই হাসি মুখ এবং নাচের দৃশ্যটি ছিল আরবের সবচেয়ে মূল্যবান স্মৃতি। এই স্মৃতিটি খায়াল তার কাছ থেকে চেয়েছিল। যে পাত্রটি আরব ব্যবহার করেছিল সেটি সাধারণ কোনো পাত্র নয়। কিংবদন্তি অনুসারে এটি বহু শতাব্দী আগে এক ঋষি তৈরি করেছিলেন, যিনি প্রথম খায়ালের সাথে কথা বলেছিলেন। এই পাত্রটি প্রাচীন সত্তাদের সাথে সংযোগ স্থাপন করার একটি মাধ্যম হিসেবে কাজ করে। এর গায়ে আঁকা নকশাগুলো আসলে আবাহনের মন্ত্র।
আরফ তার সবচেয়ে প্রিয় স্মৃতিটি খায়ালকে দিয়ে দেয়। তার মন থেকে লিয়ার হাসিমুখ এবং সেই সন্ধ্যার সমস্ত অনুভূতি চিরতরে মুছে যায়। সে শুধু জানে যে সে তার স্ত্রীকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসার উষ্ণতা আর অনুভব করতে পারে না। আরফ যখন গ্রামে ফেরে তখন আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল বৃষ্টি নামে। গ্রামের মানুষ আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সবাই আরফকে তাদের ত্রাণকর্তা হিসেবে বরণ করে নেয়। আরফ গ্রামকে বাঁচিয়েছে, কিন্তু নিজে এক শূন্যতা নিয়ে বেঁচে থাকে। সে প্রায়ই আনমনা হয়ে বসে থাকে, যেন কিছু একটা খুঁজছে, কিন্তু কি খুঁজছে তা জানে না। গ্রামের মানুষ তার আত্মত্যাগের কথা জানে না, তারা শুধু জানে তাদের বীর ফিরে এসেছে। এইভাবেই আরবের ত্যাগ এক নীরব কিংবদন্তি হয়ে থেকে যায়, যা কেবল মরুভূমির বালি আর রাতের চাঁদই জানে। এগুলো মরুভূমির এক বিরল ক্যাকটাস গাছের ফল, যা কেবল পূর্ণিমার রাতেই ফোটে। এই ফলগুলোকে জীবন বীজ বলা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এর মধ্যে জীবনের নির্যাস সঞ্চিত থাকে। নিজের রক্ত দিয়ে এই বীজকে সিক্ত করার অর্থ হল নিজের জীবনের অংশকে উৎসর্গ করা, যা প্রাচীন সত্তাকে আবাহনের জন্য জরুরি। এই অতিরিক্ত তথ্যগুলো গল্পটিকে একটি পৌরাণিক কাহিনীর রূপ দেয় এবং চরিত্রগুলোর উদ্দেশ্য এবং আবেগকে আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।